আজ আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই গ্লোবাল স্টাডি ডেস্কে আমাদের এনআরএস মেডিকেল কলেজের ইন্টার্নশিপ স্টুডেন্ট আব্দুল নূরকে। ধন্যবাদ আমার স্বাগত জানানোর জন্য। আজ আমরা কথা বলবো নিট 2026-এর যে সমস্ত স্টুডেন্ট যারা নিট 2026 দিচ্ছে, আর মাত্র 4 দিন বাকি। এই 4 দিনের জন্য নতুন কোনো স্ট্র্যাটেজি নয়, নতুন কোনো পড়াশোনার রোড ম্যাপ নয়। আগামী এই 4 দিন স্টুডেন্টরা কিভাবে নিজেকে ঠিক রাখবে এই সমস্ত বিষয়ের কথা বলবো। আমার আব্দুল নূরের কাছে ফার্স্ট প্রশ্ন, যেহেতু ও একজন মেডিকেল স্টুডেন্ট এবং প্রেজেন্টলি ইন্টার্নশিপ করছে, আর 4 দিন পর নিট 2026। এখন এই মুহূর্তে একজন স্টুডেন্ট নিজেকে আগামী 4 দিন কিভাবে মানসিকভাবে স্ট্রং রাখবে যাতে বেটার পারফরমেন্স করতে পারে তার এক্সাম হবে? সাধারণত এই 4 দিন বা খুব কম সময় আমাদের কাছে, আমাদের হাতে, এই সময় ছেলেদের খুবই ডিপ্রেশন আসাটা স্বাভাবিক, সময় যত এগিয়ে আসে ভয় লাগাটা স্বাভাবিক। আর এই সময় আমাদের কি করতে, মানসিকভাবে সবচেয়ে বেশি স্ট্রং থাকতে হবে। আমরা সারা বছর প্রিপারেশন নিয়েছি, সেই প্রিপারেশন আমাদেরকে ফল দেবে, কিন্তু আমাদের কাছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট মানসিকভাবে প্রস্তুতি থাকা, মানসিকভাবে আমাদের স্ট্রং থাকা। আমরা কীভাবে থাকবো, আমাদের ভাবলে হবে না যে আমরা এই মক টেস্টে কেমন রেজাল্ট করেছি। মক টেস্টের স্কোর আমাকে নিট পাইয়ে দেবে না, আমার নিট ক্র্যাক করাবে না। মক টেস্ট নিয়ে আমি ভাববো না, আমি ভাববো আমার নিট পাবো আমি নিটের দিনে পারফরমেন্সের উপর বেসিস করি। তার জন্য আমি মক টেস্টের নাম্বারের সাথে আমি কম্পেয়ার করবো না। এবার মক টেস্ট যেগুলো আমি দিয়েছি, যেগুলো আমি ভুল করেছি, সেগুলো আমি সবসময় রিমাইন্ড করবো, যে ভুলগুলো আমি যেন এই নিটের দিন আমি যেন রিপিট না করি। একদম নলেজ আমার গেইন হয়েছে, এবার পারফরমেন্সের উপর ভিত্তি করে আমি নিট ক্র্যাক করবো এবং আমার র্যাঙ্ক ভালো হবে, সেগুলো আমি রিমাইন্ড করবো না, একদমই না। যেগুলো ভুল করেছি আমি, সেগুলো যেন মাথায় থাকে সবসময়, আমি যেন রিপিট করবো না একদমই। আর যখনই কোনো ডিপ্রেশন বা টেনশন আসবে, কোশ্চেন প্র্যাকটিস করা, সে কোশ্চেনটা প্র্যাকটিস করা, সে কোশ্চেন তোমাকে কনফিডেন্স দেবে। দুটো কোশ্চেনের অ্যানসার সলভ করতে পারলে আরো বেটার মোটিভেট করতে পারবে, মোটিভেট করতে পারবে। একদম। এক্সাম ডে এনভায়রনমেন্ট বলে একটা টার্ম আমরা শুনি যে কোনো পরীক্ষার্থীদের ক্ষেত্রে। তো নিট পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই এক্সাম ডে এনভায়রনমেন্ট নিয়ে তোমার কি মতামত? এক্সাম ডে এনভায়রনমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। নিটের ক্ষেত্রে আমরা দেখেছি যে ডিফারেন্ট রিপোর্টিং টাইম দেয়। মেনলি রিপোর্টিং টাইম 10:30 থেকে শুরু হয়, এক্সাম আমাদের শুরু হয় 2টো থেকে। বাট এই যে একটা লং পিরিয়ড আর একটা এক্সাম ডিউরেশন যেটা 2টো থেকে 5টা, এটা খুব একটা লেন্দি টাইম, খুবই লেন্দি পিরিয়ড। এটাকে ওভারকাম করার জন্য নিজের বাড়িতে যতদিন আমাদের সময় রয়েছে, আর 4-5 দিন, তাই নিজের বাড়িতে এই এনভায়রনমেন্টকে ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ এই যে পিরিয়ডটা এক্সাম হলে গিয়ে আমি যদি হঠাৎ করে ওইটা ফেস করি, তাহলে খুবই একটা অড ফিলিংস হতে পারে নিজের মধ্যে, যে একটা লম্বা পিরিয়ড আমরা থাকি। কিন্তু বাড়িতে যদি আমরা এটা ক্রিয়েট করতে পারি, আমরা মানে পুরো একদম যদি আমরা এক্সাম সেট আপ, যেমন আমাদের পুরো হার্ড কপি নিয়ে আমরা বসবো, কোশ্চেন প্রিন্ট আউট করে, ওএমআর নিয়ে পুরো আমি, যেমন এক্সাম ডে যে শিডিউল, আমি 9টার সময় খাওয়া দাওয়া করে হয়তো বাড়ি থেকে বেরোলাম, বা 8টায় খাওয়া দাওয়া করে আমি বাড়ি থেকে বেরোলাম, একদম সেই রকমই এই 4-5 দিন যদি আমি করি, পুরো আমি 10টা থেকে বসে গেলাম 2টো পর্যন্ত, আমি নিজে সেলফ স্টাডি করলাম, এবং সেলফ স্টাডি করার পর 2টো থেকে আমি এক্সাম দিতে শুরু করলাম বিকেল 5টা পর্যন্ত। তাহলে এই প্র্যাকটিসটা যদি করি, তাহলে আমি এক্সাম ডেটা আমাকে খুব স্মুথনেস মনে হবে, মানে আলাদা কিছু মনে হবে না আমার। এক্ষেত্রে আমরা বলতে পারি যে 2টো থেকে 5টার সময়টা যদি হার্ড কপি কোশ্চেন প্রিন্ট করে, যেমন পরীক্ষা হলে এক্সাম দেবে সেই সেম সেট আপে যদি গো থ্রু করে, তাহলে এই পরীক্ষা হলে গিয়েও ফ্যামিলিয়ার পাবে ম্যাটারটা। মানে তাকে একটা হঠাৎ করে একটা 3 ঘন্টা টানা বসে থেকে মক দেওয়ার মতো ব্যাপারটা হবে না। মেনলি ছেলেরা তো এখনো অনলাইন এক্সাম দিচ্ছে পরীক্ষা 3-4 দিন আগে। তো আমার মনে হয় এই মুহূর্তে হয়তো কোশ্চেন প্রিন্ট করে অফলাইনে যদি নিজের বাড়িতে পরীক্ষা দেয় 2 থেকে 5টা অবধি, সেটা আরো স্ট্রঙ্গার একটা জায়গা। অবশ্যই দেওয়া উচিত, দিতে হবে। এই শেষ সময় যদি কেউ নাও করে থাকে, শেষ সময় অন্তত এই 4-5 দিন করা উচিত। একটা খুব সাধারণ সমস্যা আমি অনেকবার দেখেছি, অনেক স্টুডেন্টদের কাছ থেকে শুনেছি, তুমিও তোমার প্রস্তুতির সময় হয়তো এই একই সমস্যার সম্মুখীন হয়েছো। আমাদের পরীক্ষার এনটিএ যে রিপোর্টিং টাইমটা দেয়, সেটা এক্সাম শুরু হওয়ার 4-5 ঘন্টার আগে থেকে রিপোর্টিং শুরু হয়, এবং অনেক বাচ্চারা দূর দূরান্ত থেকে গিয়ে পরীক্ষা হলে 3 ঘন্টা 4 ঘন্টা আগে পরীক্ষা হলে প্রবেশ করে। তো সেক্ষেত্রে এই যে 3-4 ঘন্টা টাইমটা, যেটা খুব প্রিসিয়াস একটা টাইম, এবং পরীক্ষার আগের মুহূর্তটা, এইটা একটা স্টুডেন্ট কিভাবে এই সময়টাকে স্পেন্ড করবে যাতে তার পারফরমেন্সটা বেটার হয়? একটা মানে রিপোর্টিং টাইম ডিফারেন্ট হয় 10:30। মানে আমি
আমার রিপোর্টিং টাইম ছিল 10:30, আমি 10:30তেই ঢুকেছিলাম। হুম। 10:30 থেকে এক্সাম শুরু হচ্ছে 2টোর সময়, মানে এক্সাম খাতা কলমে শুরু হচ্ছে 2টোর সময়, কিন্তু আমার এক্সাম শুরু হয়ে যাচ্ছে কিন্তু রিপোর্টিং টাইম থেকে। মানে মানসিকভাবে এক্সাম আমার শুরু হয়েছে 10:30 থেকে, মানে রিপোর্টিং টাইম থেকেই শুরু Report time হচ্ছে। থেকে। এবার কি হয়, ওই যে লং পিরিয়ড একটা, ওই হুম। টাইমটা মানসিকভাবে একা থাকে, কেউ থাকে না ভিতরে, সম্পূর্ণ একা থাকে। এবার ডিপ্রেশন আসতে পারে, নিজের মধ্যে একা থাকছে, ডিপ্রেশন আসতেই পারে। এবার এটাকে কিভাবে ট্যাকেল করবো আমরা? আমরা যদি এক্সাম হলে অনেকের ক্ষেত্রে হয় পরিচিত কেউ থাকতে পারে, তার সাথে একটু গল্প বললাম, সিম্পল কথা, পড়াশোনার ব্যাপারে কোনো কিছু না, বা নিজের যে আমি এতদিন প্রিপারেশন নিয়েছি বা নিজের যে আমার প্র্যাকটিস, সেগুলো আমি সেই সিনারিগুলো আমি মনে করবো না, জাস্ট সিম্পল কথাবার্তা, কোনো স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন, কোনো পড়াশোনার ব্যাপারে কোনো আলোচনা নয়। এই যে দীর্ঘ পিরিয়ডটা, যে লং পিরিয়ডটা, এটাকে এভাবেই কাটানো উচিত বলেই মনে করি। আমি করেছি, মানে আমার যে ক্যান্ডিডেটগুলো ছিল, আমার কম্পিটিটরগুলো ছিল পাশে, তাদের সাথে আমি কথা বলছি খুব সাধারণ কথাবার্তা, কোনো পড়াশোনার ব্যাপারে কোনো আলোচনা নয়। পড়াশোনার বিষয়ে কোনো হ্যাঁ, আলোচনা হবে না, আলোচনা অন্যান্য হবে। আনুষঙ্গিক বিষয় নিজের বিষয়ে কথাবার্তা, বা যারা হালকা থাকবে কথাবার্তা opposite আছে, করতে কথাবার্তা হতে বলা পারে। যেতে পারে। তাছাড়া এটা না করলে, যে এটা এতটা পিরিয়ড, খুব মানে 2-3 ঘন্টার সময়টা 2-3 ঘন্টার সময়টা, এটা মানসিকভাবে যে এক্সাম শুরু হয়ে যায়, সেটা কিন্তু আমরা একটু পিছিয়ে যেতে পারি ওখানে, মানে আমরা ডিপ্রেশন আমাদের আসতে পারে। আমরা জানি নিট পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে। এখন একজন নিট পরীক্ষার্থীর কোন সাবজেক্টটা দিয়ে শুরু করা উচিত বলে তোমার মনে হয়? একটা স্টুডেন্ট সারা বছর যে প্রিপারেশন নেয়, সে বছরের প্রথম থেকে একটা স্ট্র্যাটেজি ঠিক করে নেওয়া উচিত। আমি যেমন আমার ক্ষেত্রে করেছিলাম, আমি বায়োলজি দিয়েই শুরু করতাম। তো সারা বছর আমি বায়োলজি দিয়ে প্র্যাকটিস করেছি। বায়োলজি দুটো পোর্শন থাকে, জুওলজি, বোটানি। এবার আমি যেমন তো জুওলজি দিয়ে শুরু করতাম প্রথমে, কেউ কেউ বোটানি দিয়ে করে। এবার বছরের প্রথম থেকে একটা স্ট্র্যাটেজি ঠিক করে নেওয়া উচিত, সেটা সারা বছর সে প্র্যাকটিস করবে, এবং এক্সাম ডেতেও সে সেটাই করবে বলে সেটাই করবে। মনে হয় উচিত করাটা। সারা বছর ধরে যেটা করে আসছে সেটা আমার জন্য সহজ হবে। সেই সাবজেক্ট চুজ করার ব্যাপারটা, সেটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। নিজস্বতা হ্যাঁ, ব্যাপারটা, নিজস্বতার একটা ব্যাপার। নিজের মতো। সারা বছর আমি কেমন প্র্যাকটিস করেছি, কোনটা আগে করেছি। এক্সাম হলে যদি আমি, মানে সারা বছর প্র্যাকটিস করে এলাম, আমি বায়োলজি প্রথমে করেছি। এবার ইভেন যদি আমি এতে এক্সাম ডেতে এসে আমি যদি কেমিস্ট্রি দিয়ে শুরু করি বা ফিজিক্স দিয়ে শুরু করি, ব্যাপারটা একটু অনেকটা টাফ হয়ে যাবে। চাপ হয়ে যাবে একদম। আর একটা খুব গুরুতর বিষয়, যে হাউ টু ফিল দ্য ওএমআর। অনেক বাচ্চারা থাকে যারা কোশ্চেনে অ্যান্সার যখন রাইট আপ করে ঠিকঠাক করে, বাট যখন অ্যান্সার ফিল করে তখন ভুল ফিল করে। সেক্ষেত্রে প্রতি বছর অনেক বাচ্চাদের দেখেছি 3-4টে করে এরকম হয় কোশ্চেন, এবং সেক্ষেত্রে তার র্যাঙ্ক অনেকটা পিছিয়ে যায়। তো ওএমআর কে ফিল করার রাইট স্ট্র্যাটেজি কি হতে পারে? ওইমার ফিল করা, আমি যেটা করতাম যে একটা সাবজেক্ট আমি ধরলাম, মানে বায়োলজি যদি করি, বায়োলজি দুটো পার্ট, বোটানি, জুওলজি। এবার বোটানিটা আমি করে নিলাম 45টা কোশ্চেন, এই বোটানিটা ফিল করে দিলাম। জুওলজি করলাম 45টা কোশ্চেন, জুওলজি করে দিলাম। সেরকম আমি ফিজিক্স, কেমিস্ট্রি করে দিলাম। কিন্তু অনেকে আছে যারা মানে একটা কোশ্চেন অ্যান্সার করে একটা বাবেল করে ফেলে। এবার এটাতে কি হয় না, এনভায়রনমেন্টটা চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতে থাকে র্যাপিডলি। র্যাপিডলি চেঞ্জ হতে থাকে। কারণ আমি অ্যান্সার করছি, মানে কোশ্চেন আমি মার্কিং করছি, তারপর বাবেল করছি। এই যে তিনটে এনভায়রনমেন্ট, তিনটে ফেজ চেঞ্জ হচ্ছে না, ফেস চেঞ্জ হচ্ছে একদম। এই যে ফেজ চেঞ্জ হলে এটা মানে কনসেন্ট্রেশনটা একটু ব্রেক করতে পারে বলে Break করতে আমার মনে হয়। সেজন্য আমি সারা বছর এভাবে প্র্যাকটিস করেছি যে জুওলজি করলাম, জুওলজি সব করার পরে আমি বাবেলগুলো করে নিলাম, তারপর বোটানি করে নিলাম, প্রতিটি সাবজেক্ট ধরে ধরে করে নিলাম। তবে কি হয় না, একটা সাবজেক্টে মানে অ্যান্সার করার সময় ফোকাসটাও নষ্ট হয় না, বাবেল করার সময় ফোকাসটা নষ্ট হয় না। এটা সারা বছর যেটা প্র্যাকটিস করছে সেটাই প্রেফার করছি আমি, হ্যাঁ, সেটা করা উচিত তার। মানে এগুলো বছরে এটা একটা বেস্ট স্ট্র্যাটেজি আমার কাছে লাগলো। বেশ, আমি ওটাই করেছি, মানে একটা সাবজেক্ট ধরে ধরে আমি ওএমআর গুলো ফিল করেছি। ওটাই করা উচিত বলে আমার মনে হয়, ওটাই ভালো সব। এই বছর আমরা জানি যে এনটিএ এক্সট্রা টাইম এবং এক্সট্রা রাফ পেজ অ্যালট করছে। তো সেক্ষেত্রে কি মনে হয়, কি এই বছর প্রশ্ন খুবই টাফ হবে? খুব টাফ না, একটু আশা করা যেতেই পারে যে একটু টাফ হতে পারে। কারণ আমরা যখনই দেখেছি বিগত বছরে 2016-তে রিনিট হয়েছিল, 2020-তে সম্ভবত কি একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য একটা নিট হয়েছিল আমাদের সাউথ ইন্ডিয়াতে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কোশ্চেন যখনই আমাদের রিনিট হয় তখনই একটু কোশ্চেন টাফ হয়। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাজ এক্সপেক্টেড একটু টাফ হতে পারে। বাট এটা একটা স্টুডেন্ট টাফ কোশ্চেন হবে ভেবেই তো সে মেন্টাল অনেকটা পিছিয়ে যাবে। না, টাফ কোশ্চেন মেন্টালি পিছানোর কিছু নেই। এটা একটা প্রথম থেকে একটা প্রিপারেশন নিতে হবে এক্সাম হলে, যে এক্সট্রা টাইম দিচ্ছে, একটা ওএমআর দিচ্ছে, মানে হতে পারে জাস্ট, বাট এটা কোনো ব্যাপার না।
সবার তুমি জন্যই তোমার প্রস্তুতি মতো পরীক্ষা দাও, প্রস্তুতি মতো। এটা সবার জন্য। হ্যাঁ, আর এটা সেক্ষেত্রে আলাদাভাবে ডিল করার কিছু নেই। এনটিএ যেটা এক্সট্রা টাইম দিয়েছে আমাদের, বা আমরা ভাবছি যে টাফ হতে পারে, সেটা সবার জন্যই টাফ হবে। যদি হয় টাফ সবার, হয় সবার যদি জন্য। তা হয়। আর এই যে টাফ হবে এটা ভেবে আমি এক্সট্রা করে আলাদা কোশ্চেন প্র্যাকটিস, হাই লেভেলে কোশ্চেন করা কোনো দরকার নেই। যতটা নেই। প্রিপারেশন আছে আমার সেটাই নিয়ে যাবো, সেটুকুই। কোনো নতুন কিছু না। 2026 এর নিটই দিচ্ছে, তার ড্রেস আপটা কেমন হওয়া উচিত যাতে কমফোর্টেবলি সে পরীক্ষা দিতে পারে? হ্যাঁ, এনটিএ থেকে একটা নির্দেশিকা নির্দেশিকা থাকে দিয়েছে। যে এরকম ড্রেস আপ। এবার অনেক ক্ষেত্রে অনেক এক্সাম সেন্টার মানে খুব একটা লুজলি চেকিং করে, কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি যেটা বলি, যেটা আমি নিজে ড্রেস আপ করে গেছিলাম, জাস্ট খুবই সিম্পল। এই সিম্পল ড্রেস আপ করে না গেলে বা কোনো কোনো এক্সাম সেন্টার কড়াকড়ি করতে পারে, এবার এক্সট্রা হ্যারাসমেন্ট হতে পারে। তার রিপোর্টিং টাইম থেকে সে মানে অনেকটা ডিলে হয়ে যাবে, ভিতরে ঢোকার জন্য একটা হ্যারাসমেন্ট হবে, ভিতরে গিয়ে একটা সে প্যানিক অ্যাটাক হতে পারে তার। কত বড় তার? সো মানে খুবই সিম্পল পোশাক পরে যাওয়া উচিত। একটু ইভেন আমি ঢিলাঢালা এক্সাম simple সেন্টারে আমি দেখেছি অনেকে মানে ঢোকার সময় অনেকে কাপড় কাটতে হয়েছে, থাকতে হয়েছে। জুতো চেঞ্জ করতে হয়েছে, Change করতে হয়েছে। প্যান্ট চেঞ্জ করতে হয়েছে, এগুলো এক্সট্রা হ্যারাসমেন্ট, ডিলে হবে এক্সাম। এই হ্যারাসমেন্টের জন্য মানসিকভাবে সে মানে অনেকটাই অনেকটাই পিছিয়ে যাবে। সো এক্সাম দিনে খুবই সিম্পল ড্রেস পরে যাওয়া উচিত, যেমন নির্দেশিকা থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সাম হলে ঢুকতে গিয়ে যদি আমি একটু লেট করে ফেলি, একটা প্যানিক চলে আসে নিজের মধ্যে, সেটা খুবই এক্সামের জন্য খুবই খারাপ। আর 4 দিন পর নিট এক্সাম, নিট 2026। আমাদের দেশে 25 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট এই এক্সামে অ্যাপিয়ার হচ্ছে, তাদের জন্য তুমি কি বলবে? আর 4 দিন বাকি নিট, তাদের জন্য এই বার্তাই থাকবে যে এই 4টে দিন শান্ত থাকো, নিজেকে শান্ত রাখো। যে প্রিপারেশন নিয়েছো, যে সারা বছর ধরে যে স্ট্র্যাটেজি ঠিক করেছো, সেই স্ট্র্যাটেজি এক্সাম ডেতে অ্যাপ্লাই করো। আশা করি ভালো ফল আসবে। বেস্ট উইসেস, বেস্ট অফ দ্য লাক। নিট 2026 অতি অবশ্যই তোমাদের জন্য খুবই ভালো হবে, আশা করি। থ্যাংক ইউ। ওয়েলকাম।